তবুও আগন্তুকটা কিছু বলে না। সজীব বসা থেকে উঠে কোনো রকমে এসে রাফির শার্টের কলার ধরে টানতে টানতে শার্টটা ছিঁড়ে ফেলে। রাফি কিছু বলছে না, শুধু দেখছে সজীব কি করে তার সাথে। তোর জন্য এই সব হচ্ছে, তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলে কোনো রকমে রাফিকে একটা ঘুষি মারে। রাফি একটু দূরে যেয়ে পড়ে। রাফি মুচকি হেসে সজীবকে বলে, সজীব, বাঁচতে চাইলে পালিয়ে যা, নয়তো তোর এমন অবস্থা করব যে কুকুর পর্যন্ত তোকে দেখে দূরে সরে যাবে। সজীব রাফির কথা না শুনে নিচে থেকে স্টিকটা তুলে রাফিকে বাড়ি মারতে যাবে। তখনই রাফি টেবিলের উপর থেকে আগন্তুকের বড় টুপিটা মাথায় দিয়ে হাতে গানটা নিয়ে সোজা একটা গুলি করে। গুলিটা যেয়ে লাগে শফিকের কপালে, সাথে সাথে কপাল থেকে রক্ত বের হতে থাকে। রাফি আরেকটা গুলি চালায়, সেটা যেয়ে লাগে সজীবের বাম পায়ে। সজীব চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। আগন্তুকটা আবারও হাসে। আশফি শাটারটা খুলে বের হতে যাবে, তখনই আশফির পিঠে যেয়ে একটা গুলি লাগে। আশফি নিচে পড়ে যায়। আশফির দেহটা ছটফট করছে, সে মনে হয় তার যমদূতকে দেখে ফেলেছে। আশফির এমন অবস্থা দেখে সজীব কান্না করে দেয়। রাফি যে সামনের চেয়ারটায় পায়ের উপর পা তুলে বসে পড়ে, ডান হাতে পিস্তল, বাম হাতে জ্বলন্ত সিগারেট, মাথায় বড় টুপি, সাদা শরীরে বিভিন্ন জায়গায় রক্তের দাগ। রাফিদকে দেখে যে কেউ বলে দিবে সে কোনো মাফিয়া, কিন্তু সে কি আসলেই মাফিয়া? জানা নেই, সব ধোঁয়াশা। সজীব কান্না করতে করতে বলে, ভাই, কে আপনারা আমাদের সাথে এমন করছেন কেন? আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে আর সিগারেট টানতে থাকে। সে যে চেয়ারে চুপ করে বসে থাকে। রাফি হাত দিয়ে গানটা নাড়াচ্ছে আর হাসছে। সজীব, তুই এখন বল আমাকে এখানে ধরে আনার মানে কি? সজীব একটা ঠোক গিলে বলে ফেলে, রাফি, ওই দিন তোমার জন্য আমাকে থানায় যেতে হয়েছে, তাই আমি তোমার উপর প্রতিশোধ নিতে এখানে আনছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কথাটা বলে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। রাফি মুচকি হেসে জবাব দেয়, তোদের উচিত ছিল আমাকে আরো আগে মেরে ফেলার, কিন্তু সবাই যেই ভুলটা করে তোরাও সেই একই ভুল করেছিস। তুই ভার্সিটিতে আমাকে অনেক অপমান করেছিস, তাই বলে আমি সবসময় চুপ থাকবো তা আর হবে না। তুই যেমন তোর অপমানের প্রতিশোধ নিতে আমাকে ধরে এনেছিস, এখন আমি আমাকে অপমান করার প্রতিশোধ নিব। তাহলে সে জোরে জোরে হাসতে থাকে। সজীব অনেক কান্নাকাটি করছে, কিন্তু রাফির কানে যেন এগুলো যাচ্ছে না। সজীব কিছু বলতে যাবে, কিন্তু তা আর বলতে পারে না, কারণ রাফি একটা গরম বুলেট সজীবের মাথায় মেরে দেয়। সজীব নিস্তব্ধ হয়ে শুয়ে পড়ে। ঘরে এখন পিনপিন নীরবতা বিরাজ করছে। হলদে আলোর নিচে দুজন বসে আছে। পুরো ঘরে রক্তের গন্ধে মোমো করছে। ফ্লোরে পড়ে আছে চারজনের লাশ। রাফির মাথার টুপিটা খুলে টেবিলে রাখে, হাতের গানটাও টেবিলে রাখে। আগন্তুকটাকে প্রশ্ন করে, কে আপনি? আর আমাকে এভাবে বাঁচানোর মানে কি? আগন্তুকটা কিছু না বলে জোরে জোরে হাসতে থাকে। কি হলো বলেন, কে আপনি? আর এভাবে হাসতেছেন কেন? এবার আগন্তুকটা হাসি থামিয়ে জবাব দেয়, আমি কে সেটা না জানাই ভালো। শুনেছি তুমি নাকি অনেক বুদ্ধিমান, তাহলে আমাকে নিয়ে ভাবো। দেখো আমি কে। আসি, আবার দেখা হবে কোনো এক বিশেষ সময়ে। বলে উপরের দিকে সিগারেটের ধোঁয়া ছেড়ে বেরিয়ে পড়ে রুম থেকে। একসময় দেখতে দেখতে সে অদৃশ্য হয়ে যায়। রাফি কেবল চেয়ে থাকে আগন্তুকের চলে যাওয়ার দিকে। রাফি তার ছেঁড়া শার্টটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। ব্রেকিং নিউজ, কাল রাতে কে বা কারা যেন মেয়র শহীদ হোসেনের ছেলে শহীদ ও ছাত্রলীগের নেতা আশফি আর তার দুইজন লোককে মারাত্মকভাবে খুন করে। পুলিশ এখনও বলতে পারছে না যে কে বা কারা খুনটা করেছে। এতক্ষণ শুনছিলেন সকাল ৮টার খবর। আমাদের সাথে থাকার জন্যও ধন্যবাদ। নিউজটা দেখে নুসরাত বসা থেকে উঠে দাঁড়ায়। তার যেন বিশ্বাস হচ্ছে না সজীব মারা গেছে। ফোনটা নিয়ে সে হৃদয়কে ফোন করে, তার ফোন বন্ধ দেখাচ্ছে। আবার রিয়াজকে ফোন দেয়। কিছুক্ষণ ফোন বাজার পর সে ফোন ধরে কান্না করে দেয়। রিয়াজ কান্না করতে করতে বলে, নুসরাত, সজীবকে কারা যেন খুন করে ফেলেছে। আমি তাদের বাসায় আছি, তুমি চলে এসো। সবাই এখানে চলে এসেছে। রিয়াজ ফোনটা কেটে দেয়। নুসরাতেরও খারাপ লাগছে। এতদিন চলাফেরা করেছে, তাকে বিরক্ত করেছে, ঠিক আছে, কিন্তু তবুও নুসরাতের খারাপ লাগছে। সে রেডি হয়ে চলে যায় সজীবদের বাড়ি। স্যার, কোনো ক্লো পাইনি। যেখানে খুনটা হয়েছে সেই এরিয়াটা মেহেরাব সাহেবের এরিয়া, তাই ওনার উপর কেসের দায়িত্বটা পড়েছে। মেহেরাব পুরো জায়গাটা পরিদর্শন করছিল। রক্তে পুরো ঘর ছেয়ে আছে, একজন আরেকজনের উপরে পড়া। একজন শাটারের সাথে লেগে আছে। 60 ওয়াটের বাল্বটা এখনও জ্বলছে। টেবিলের উপর দুটো সিগারেটের প্যাকেট, ফ্লোরে জুতার ছাপ স্পষ্ট। এগুলো দেখছিল মেহেরাব। তখনই সাইফুল কথাটা বলে। এবার মেহেরাব রেগে বলে,
কোনো ক্লু পাওয়া যায়নি মানে? খুনি কি কোনো ক্লু রেখে যায়নি? সাইফুল কথাটা শুনে মাথাটা নিচু করে জবাব দেয়। স্যার, এমন কোনো ক্লু পাওয়া যায়নি যেটা দিয়ে আমরা খুনিদের কাছে পৌঁছাতে পারবো। স্যার, 6টা বোতাম পাওয়া গেছে, কিন্তু সবগুলো রক্ত লেগে আছে। মেহেরাব আর কিছু ভাবতে পারছে না। এটা কি করে সম্ভব? খুনি কোনো প্রমাণ রেখে যায়নি। তাহলে এই খুনির পেছনে কার হাত থাকতে পারে? সজীব আর আশফিক কি খুনির প্রধান টার্গেট ছিল? যদি সজীবের শত্রু থাকে তাহলে সে আবার আশফিকে মারলো কেন? সজীব আর আশফি এরা দুজন একসাথে হলো কিভাবে? একজন ভার্সিটির স্টুডেন্ট আর একজন রাজনৈতিক নেতা। তাহলে কি না? মেহেরাব আর ভাবতে পারছে না। সব তার কাছে ধোঁয়াশা মনে হচ্ছে। তখনই মেহেরাবের কাছে একটা ফোন আসে। ফোনে এমন কথা শুনে সে চমকে ওঠে। মেহেরাবের মাথায় চিন্তার পাহাড় নেমে আসে, কারণ এখন মেয়র শহীদ হোসেন তাকে ফোন দিয়েছে। কমিশনার, যেভাবে পারে আমার ছেলে খুনিকে খুঁজে বের করুন। পৃথিবীর বুকে যেখানে লুকিয়ে থাকুক না কেন, ওদের বের করুন। আর যদি না পারেন তাহলে আমি আমার লোক দিয়ে শহরটা ধ্বংস করে দেব। এখন বলেন, আপনি কিছু করবেন নাকি আমি? এ কথা বলে মেহেরাবকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয়। মেহেরাবের কপালে চিন্তার ছাপ পড়েছে। উপর থেকে চাপ দিচ্ছে, আবার মেয়রও চাপ দিচ্ছে। সে বুঝতে পারছে না কি করবে। রাফির আজ একটু দেরি করে ঘুমটা ভাঙেছে। আজ আর ভার্সিটিতে যাওয়া হবে না। তাই সে চলে যায় করিম কাকার চায়ের দোকানে। প্রতিটা খবরের চ্যানেলের হেডলাইন, কাল রাতে মেয়রের ছেলে খুন। শহরের অবস্থা খুব খারাপ। মেয়রের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছে। রাফি খবরটা টিভিতে দেখে মুচকি হেসে চাটা শেষ করে চলে আসে। এখন রাফির মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে তাকে কালকে রাতে বাঁচিয়েছে? রাফির কাছে মনে হচ্ছে আগন্তুকটা কোনো রিয়েলি মাফিয়া। রাফি সারাদিন এইসব আর্টিকেল পড়ে, তাই তার মাথায় আসছে সবই মাফিয়াদের স্টাইলদের সাথে মিলে যায় আগন্তুকটার। কিন্তু রাফি আগন্তুকের মুখটা দেখতে পারেনি মাস্কের জন্য। কিন্তু আগন্তুকটা রাফিকে এই মুহূর্তে ভাবনার মাঝে ফেলে দিয়েছে। রাফি একটা পার্কের বেঞ্চের উপরে আরাম করে বসে বসে এগুলো চিন্তা করছিল। তখনই ভাবনার মাঝে একটা ছেলে দৌড়ে রাফির কাছে আসে। মনে হচ্ছে কেউ ওকে দৌড়াচ্ছিল। রাফির সামনে এসে হাঁটুর উপর ভর দিয়ে কিছুক্ষণ মন খুলে শ্বাস নিয়ে রাফির হাতে একটা গিফট কাগজে মোড়ানো বক্স দিয়ে দৌড়ে আবার চলে যায়। রাফি কেবল সেদিকে চেয়ে আছে, কোনো কিছু বলছে না। সে কিছু বলতেও পারছে না যে এটা কার দেওয়া বক্স। হয়তো ছেলেটা ভুল করে দিয়ে চলে গেছে। কিন্তু রাফি অবাক হয়ে যায় এটা দেখে যে বক্সের উপর ছোট করে রাফি দা লেখা। সে বুঝে গেছে হয়তো এই শহরে কেউ তাকে চিনে গেছে। রাফি এখন বক্সটা খুলবে না, বাসায় যেয়ে বক্সটা খুলবে। আজ সজীবের মৃত্যুর 4 দিন। পুলিশ এখনও খুনিদের ধরতে পারেনি। মেহেরাব কি করবে বুঝে উঠতে পারছে না। কেন শহরে এত এত খুন হচ্ছে? কে করছে এগুলো? যদি এগুলো রাফিনদের গ্যাংরা মিলে করে, তাহলে সজীব আর আশফির সাথে ওদের কি শত্রুতা ছিল? মেহেরাব যতদূর জানে মাফিয়াদের আলাদা ড্রেস আপ থাকে। তাহলে রাফিনদের দ্বারা এই খুন সম্ভব না। কারণ সজীবদের লাশের পাশে শার্টের বোতাম পাওয়া গেছে। তাহলে সজীব আর আশফিকে তাদের কোনো কাছের শত্রু মারছে। কিন্তু সজীব আর আশফির শত্রু এক হতে যাবে কেন? খুনটা তাহলে কে করতে পারে ভাবতে থাকে মেহেরাব। সব যেন ধোঁয়ানো ধোঁয়াশা। স্যার, ভেতরে আসতে পারি? হঠাৎ কারো কথার আওয়াজে মেহেরাব সামনের দিকে তাকিয়ে দেখে ইকবাল ভিতরে আসার জন্য অনুমতি চাচ্ছে। বলা রাখা ভালো, ইকবাল হচ্ছে প্রফেশনাল পর্যায়ে একজন হ্যাকার, যে মেহেরাব সাহেবের জন্য কাজ করে। মেহেরাব হাতের ইশারায় তাকে ভিতরে আসতে বলে। আজ ইকবাল অন্য দিনের চেয়ে আলাদা ড্রেস আপ করেছে। সাদা কালারের মোটা জ্যাকেট, মাথায় ক্যাপ। এই গরমের সময় যে কেউ এমন জ্যাকেট পরতে পারে তা ইকবালকে দেখেই বোঝা যাবে। মেহেরাব জানে ইকবাল যখন থানায় আসে তখন সে কোনো না কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়েই আসে। তাই মেহেরাবই আগে বলে, তা এ অসময়ে থানায় কেন? স্যার, আপনি তো জানেন আমি কোনো দরকারি বা গুরুত্বপূর্ণ সংবাদ ছাড়া থানায় আসি না। আর কিছু মনে না করেন তাহলে আমি কি একটা সিগারেট জ্বালাতে পারি? ইকবালের এমন কথা শুনে মেহেরাব চমকে ওঠে। কেবল তিনি ইকবালের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্য দিনের চেয়ে আজকের ব্যবহারটা কেমন যেন লাগছে মেহেরাবের কাছে। ইকবাল তো আমার সামনে সিগারেট তো দূরের কথা, চাও পান করতো না। তাহলে আজ তার কি হলো? মেহেরাব একটা মুচকি হাসি দিয়ে সিগারেট জ্বালানোর অনুমতি দেয়। ইকবালও অনুমতি পেয়ে মুচকি হেসে পকেট থেকে দুটো দামি ব্র্যান্ডের সিগারেট বের করে। একটা তার ঠোঁটে চেপে আরেকটা মেহেরাবের দিকে দেয়।
এবার মেহেরাব অবাকের চরম পর্যায়ে চলে যায়। সে ভাবতেও পারেনি ইকবাল এমন একটা দুঃসাহস করে দেখাবে। মেহেরাবও ঠান্ডা মাথার খেলোয়াড়, তাই সে আর কিছু না ভেবে সিগারেটটা তার ঠোঁটে চাপে। বলো এবার তোমার কি গুরুত্বপূর্ণ কথা? ইকবাল একটা রহস্যময় মুচকি হাসি দেয়। মেহেরাব ভাবতেও পারেনি ইকবাল এমন রহস্যময় মুচকি হাসি দিতে পারে। আজ 4 বছর ধরে ইকবাল মেহেরাবের হয়ে কাজ করে, কিন্তু কখনো তো এমন করে রহস্যময় মুচকি হাসেনি, আর আজকের মতো ব্যবহার তো কখনো করেনি। কি ব্যাপার, তুমি এমন করে হাসতেছো কেন? কিছু বলার থাকলে বলো, না হলে তুমি এখন আসতে পারো। একটা কেসের ঝামেলায় ভালোভাবে ফেঁসে গেছি, তুমি আবার সময় নষ্ট করছো। কি বলবে তাড়াতাড়ি করে বলে ফেলো।